এমন চিৎকার করা কণ্ঠ শুনে কাছে দাঁড়িয়ে থাকা নিশাত টলে উঠল। মুস্কান অপমানে আর কিছু বলতে পারল না। নিজের ব্যাগ নিয়ে নিশাতের দিকে একটা আক্রোশপূর্ণ চাহনি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুস্কান যা করেছে তারপর আর কেউ মেয়েটার সাথে যাওয়ার প্রয়োজন মনে করল না। মুস্কান যেতেই রায়ান পুনরায় নিশাতকে নিয়ে নিজের কক্ষপানে ছুটে গেল। রিমি বেগম ডাকলেও সাড়া দিল না। রায়ান যেতেই সবাই ধপ করে যার যার জায়গায় বসে পড়ল। এই বাড়িতে এমন কিছু ঘটবে তারা এক মুহূর্তের জন্যেও ভাবেনি। সব কিছু কেমন ঘেটে হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটার সাথে আর কি করে রায়ান, এটাই এখন দেখার বিষয়। রুমে এনেই নিশাতের হাতটা ঝাড়া মেলে ফেলে দিল। নিশাত ভারসাম্য হারিয়ে 2 কদম পিছে গিয়ে দাঁড়ালো। সব খারাপের মাঝে একটু আগে যখন রায়ান ওই মেয়েটাকে বলল তার বউয়ের থেকে দূরে থাকতে, তখন নিশাতের এক মুহূর্তের জন্য যেন সব কষ্ট গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার হাতটা এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেওয়ায় সেই কষ্ট ফিরে এসে নিশাতকে জড়িয়ে নিল। এবার আর দুটো চোখ বাদ মানতে চাইল না। নিশাত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল যাতে রায়ানের সামনে এক ফোঁটাও অশ্রু গড়িয়ে না পড়ে। এর মাঝেই রায়ান একটু কাছে এগিয়ে এসে রাগত্ব স্বরে ধমকে উঠল, নিচে কোনো জবাব কেন দাওনি স্টুপিড? এমনিতে তো মুখ চলতে থাকে, তাহলে এখন কিছু কেন বলনি? নিশাত টলটলে চোখে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে তাকিয়ে রইল রায়ানের পানে। রায়ানের চোখ মুখ ক্রোধে জ্বলছে যেন। মুস্কান শুরুতেই যখন নিশাতকে অপমানজনক কথা বলেছিল তখনই বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল রায়ান। রাগে তখনই অগ্নিমূর্তি ধারণ করেছিল। মন চেয়েছিল মুস্কান সব জানার পরও এমন অপমান করে কথা বলায় এসেই ঠাটিয়ে একটা থাপড় মারতে। তবে আগে বউয়ের কর্মকাণ্ড দেখতে চেয়েছিল। যখন মুস্কান পায়ের দ্বারা নিশাতকে ফেলে দিয়ে পুনরায় অপমান করলো আর নিশাত সব বুঝতে পেরেও অপমানগুলো হজম করে নিল, তখন সম্পূর্ণ রাগটা গিয়ে পড়লো নিশাতের উপরে। মেয়েটা বিকেলেও তার ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলতে পারলো, আর এখন নিজের অপমানের জবাব দিতে পারলো না। এটাই যেন সহ্য করতে পারলো না রায়ান। আর রাগ তো জমা ছিলই। তাই যখন নিশাতকে সরি আওড়াতে শুনল তো তখন রাগের বশবর্তী হয়ে সবার সামনেই নিশাতকে থাপ্পড় মেরে বসল। এই যে নিশাত এখনও চুপ মেরে আছে, তাই দেখে রায়ানের আরও রাগ প্রসারিত হলো। নিশাতের কাঁধে হাত রেখে হালকা ঝাঁকিয়ে পুনরায় গাঢ় ভারী কিশোরে বলল, এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দাও। নিচে চুপ ছিলে কেন? আমার সাথে কথা বলছো না ঠিক আছে, কিন্তু বিকেলেই তো পিয়ার্সের সাথে হেসে হেসে কথা বললে। তাহলে নিচে কোনো জবাব কেন দাওনি? কেন সত্যিটা বলনি? কোন সত্যির কথা বলছেন স্যার? জবাবের পরিবর্তে নিশাতকে প্রশ্ন করতে দেখে রায়ান বিস্ময়ে দৃষ্টি ফেলল, ভ্রু কুচকাল। নিশাত চোখে চোখ রেখে পুনরায় জিজ্ঞাসা করল, কোন সত্যি বলতে বলছেন না বলুন। রায়ান রাগে দাঁতে দাঁত পিষল, গমগমে সুরে আওড়ালো, তুমি এই বাড়ির কাজের লোক বা কোনো আশ্রিতা নও। এই সত্যিটা কেন বলনি? তাহলে কি বলতাম স্যার? এটাই বলতে তুমি এই বাড়ির বউ। মানেন আমাকে বউ বলে স্যার? তাহলে এটা সত্যি কি করে হলো? পুনরায় নিশাতকে নয়নে নয়ন মিলিয়ে শান্ত স্বরে এমন একটা প্রশ্ন করতে দেখে রায়ান চুপ মেরে গেল। নিশাতের কাঁধ থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল, একটু চুপ করে বলার জন্য হয়তো শব্দগুলো গুছিয়ে নিল মনে মনে। কিন্তু রায়ানকে চুপ করে থাকতে দেখে নিশাত ব্যথা মিশ্রিত হাসি ফুটিয়ে চোখ নমনীত করে বলল, শুধু বিয়ে হলেই কেউ বাড়ির বউ হয়ে যায় না। স্বামী না মানলে তাকে মানুষ বাড়ির আশ্রিতা ভাববে, এটাই স্বাভাবিক। তাই এখানে কোনো ভুল দেখতে পাইনি আমি। তার কিছু বলার আগেই নিশাতকে নিজের মতো উত্তর করতে দেখে আবারও রেগে গেল রায়ান। মেয়েটা 2 দিন ধরে নিজের মতোই সব ভেবে যাচ্ছে, আর তাকে কথা বলার বা তার কথা শোনার কোনো সুযোগই দিচ্ছে না। রায়ান বুঝল এখানে থাকলে সে আরও রেগে যাবে, যা এই মেয়েটার উপরে ভারী পড়বে। তাই এই রুম থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিশাতকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে থপথপে কণ্ঠে উচ্চারণ করল, স্টুপিড একটা। রায়ানকে যেতে দেখে নিশাতের চোখ ফুঁড়ে কপল গড়িয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। বুকের ভেতরে অসম্ভব কষ্ট অনুভব করল। লোকটা একবার মুখ ফুটে উচ্চারণ করলো না যে তার বউ বলে মেনে নিয়েছে তাকে। মানলে নিশ্চয়ই বলতো। তাহলে নিচে তখন কেন বউ শব্দটা উচ্চারণ করেছিল? মিথ্যে হলেও অন্তত একবার স্বীকার করতো, তাহলে অন্তত তার মনের ব্যথাটা উপশম হতো। রায়ান নিচে নেমে এসে কারোর সাথে কথা না বলে কারো দিকে না তাকিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। রিমি বেগম দেখেও আটকালো না। তিনি আজ ছেলের উপরে ভীষণ চটে আছে,
কিন্তু রায়ানের বন্ধুরা এখনও এখানে উপস্থিত। তাই তো রায়ানকে বেরোতে দেখে সবাই তার পিছু নিল। রায়ান নিশাদকে থাপ্পড় মেরে ঠিক করেনি, তাই বলে বন্ধুরা তারা একা তো আর তাকে ছেড়ে দিতে পারে না। একটা নির্জন লেকের পাড়ে বসে আছে চার বন্ধু, তবে নিয়ন বাতির আলোতে চারপাশটা আলোকময় হয়ে আছে। আজ আর কারো হাতে চায়ের কাপ উপস্থিত নেই, সবার চেহারা থমথমে। বাকি তিনজন রায়ানের ভাবগতি বোঝার চেষ্টায়, সাথে আশায় কিছু না বললেও এখনও কারো সাথে একটা কথাও বলেনি, আর তারাও এখনও অবধি কোনো প্রশ্ন করেনি। কিন্তু এই নীরবতাকে ভেঙে আবিদই প্রথম বাক্য আওড়ালো। বউকে মেরে সেখানে দেবদাস সেজে বসে আছিস কেন? প্রশ্ন করে আবিদ একটু ভয়ে থাকলেও তার ভাবনা মতো কিছুই ঘটল না। শুধু শান্ত গম্ভীর স্বরের একটা প্রশ্ন ভেসে এলো। মুস্কানকে আমাদের বাড়িতে কেন নিয়ে গেছিলি তোরা? শান্ত স্বর শুনে তিনজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রান্তই তার উত্তর করল। আমরা কেন ওকে নিয়ে যাব? ওই আমাদের ফোন দিয়ে বলল তোর বউকে দেখতে আসতে চাই, এমনভাবে অনুরোধ করলো যে আমরা না করতে পারিনি। জবাবে রায়ান শান্ত রইল। আকাশ এবার প্রশ্ন ছুড়ে দিল। আই থিঙ্ক তুই তখন সবাই দেখেছিলি, তাহলে মেয়েটাকে মারলি কেন? ওর বলটা কোথায়? প্রশ্নটা কানে যেতেই রায়ান গমগমে আওয়াজ তুলে বলে উঠল। মারবো না তো কি করবো? স্টুপিডটা সব সময় বক বক করতে পারে, অথচ কেউ তাকে অপমান করে কথা বললেই চুপ মেরে যায়। কেন চুপ থাকবে? আমার সাথে কথা না বলুক, অন্তত নিজের অপমানের জবাব তো দিতে পারতো। আবার প্রশ্ন করে আমি বউ মানি কিনা। নিজের কথা শেষ হওয়ার পরেও বন্ধুদের কারও কোনো আওয়াজ না পেয়ে রায়ান তাদের পানে তাকিয়ে দেখল সব কয়টা গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। এমন তাকানোর হেতু খুঁজে পেল না রায়ান। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকে বোঝার চেষ্টা করল। তখনই আবিদ অবাক কণ্ঠে শুধালো। দোস্ত, তোর বউ বুঝি তোর সাথে কথা বলে না, এই জন্য এত রেগে গেছিস বুঝি, কিন্তু কথা কেন বলে না? রাগের মাথায় যে অনেক কিছু বলে ফেলেছে তা বুঝল রায়ান। সে বন্ধুদের থেকে চোখ সরিয়ে নিল। তিনজনে ঠিকঠাক করে বসল। প্রান্ত জিজ্ঞাসা করল। তোদের দুজনের মাঝে কি কোনো ঝামেলা চলছে? তিনজন ভেবেছিল এই প্রশ্নের উত্তর পাবে না, কিন্তু তাদের ভাবনাকে ভুল করে দিয়ে রায়ান প্রত্যুত্তরে সত্যিটাই জানালো। সেদিন মুস্কান আমার কেবিনে এসে কিছু কথা বলেছিল, হয়তো সেই কথা মেয়েটা আংশিক শুনেছে, আর তারপর থেকে আমার সাথে ঠিকমতো কথা বলছে না। তিনজনের কাছে সব পরিষ্কার হলো। আবিদ একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করে বসল। এই দোস্ত, তুই কি ভাবির প্রেমে পড়েছিস? না মানে তুই তো বউয়ের মানিস না? তাহলে বউ ভুল বুঝুক বা তোর সাথে কথা না বলুক, তাতে তোর এত রেগে যাওয়ার কথা নয়। আবিদ থামতেই রায়ান চোখ পাকিয়ে তাকিয়ে থমকে উঠল। তোকে এত বেশি বুঝতে কে বলেছে? চুপ থাক, নয়তো পরবর্তী চড় তোর গালে পড়বে। ধমক পেয়ে আবিদ বাচ্চাদের মতো ঠোঁটের উপরে একটা আঙুল দিয়ে চুপ করে বসল। আকাশ একটা হতাশ শ্বাস ফেলল। তার বন্ধু প্রেমে পড়লেও যে তা স্বীকার করবে না এটা আকাশ ভালোই জানে। সে বন্ধুকে বোঝানোর স্বরে জিজ্ঞাসা করল। তুই তো মুস্কান বা অন্য কাউকে ভালোবাসিস না, আর নেশা দেখতে শুনতেও ভালো। বয়স কম হলেও ম্যাচিউরিটি আছে। আমার জানা মতে তার শ্যামবর্ণের জন্য তোর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে নিষাদকে মেনে নিতে তোর সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। তৎক্ষণাৎ রায়ানের জবাব পেয়ে হাসি ফুটে উঠল তিন বন্ধুর মুখে। তাদের কাছে স্বীকার না করলেও এই ছেলেটা বিয়ে মেনে নিয়েছে তা তাদের কাছে জলের মতো স্পষ্ট। তবে সেই সব নিয়ে কথা বাড়ালো না কেউ, নয়তো দেখা যাবে এই ছেলে রেগে তাদেরও মেরে বসতে পারে। আকাশ পুনরায় বোঝানোর স্বরে বলল। মেয়েটা এখনো ছোট, তাই তোর উচিত মেয়েটাকে প্রোটেক্ট করা, সবসময় আগলে থাকা। অথচ তুই মেয়েটাকে বুঝিয়ে বল সব ঠিক হয়ে যাবে। আজ এভাবে ছড় মেরে একদম ঠিক করিসনি তুই। রাগটাকে নিজের আয়ত্তে আনতে শেখ দোস্ত, না হলে তুই পরে আফসোস করবি। আকাশ থামতেই আবিদ ফট করে বলে উঠল। আর হ্যাঁ, বাড়ি গিয়ে এখনই ভাবিকে সরি বলবি, মিষ্টি মুখে সব সত্যি জানিয়ে দিয়ে একটা চুমু খাবি, তাহলেই দেখবি ভাবির সব অভিমান শেষ এক মুহূর্তে। রায়ান পুনরায় কটমটিয়ে তাকালো আবিদের দিকে। তা দেখতেই আবিদ আবারও ঠোঁটের উপরে আঙুল দিয়ে চুপ করে গেল। এদের কাণ্ড দেখে আকাশ কিঞ্চিত হাসল। রায়ানের উদ্দেশ্যে শেষবারের মতো আওড়ালো।
ও ঠিক বলেছে। মেয়েটাকে সরি বলিস, মুস্কানের বিষয়টিও বুঝিয়ে বলিস, আর দ্বিতীয়বার এই ধরনের কাজ থেকে বিরত থাকিস। অন্তত এটা মাথায় রেখে কাজ করিস যে মেয়েটার এখনো বাচ্চা। আকাশের শেষ কথাটা শুনতেই রায়ান বিড়বিড় করে উঠল। এটাই তো সমস্যা, বাচ্চা কবে বড় হবে কে জানে। বিড়বিড় করে বলায় কথাটা কারো কানেই প্রবেশ করলো না। আকাশ থামতেই প্রান্ত আলতো হেসে বলল, দোস্ত, এবার অন্তত একটা ট্রিট দিস, নয়তো আঙ্কেলকে বলে পুনরায় বিয়েটা করে নিস। রায়ান এবার না তো ধমক দিল আর না তো চোখ গরম করে তাকালো কারো পানে। নিশ্চুপ বসে রইল বন্ধুদের পাশে। বাকি তিনজনও রায়ানকে আর ঘাটল না। নিশ্চুপ থেকে ছেলেটা মাথা ঠান্ডা করুক, মাথা ঠান্ডা হলে নিজেই সব ঠিক করে নেবে। ঘড়িতে এখন ঘন্টার কাঁটা 11 দিয়ে এসে ঠেকেছে, আর মিনিটের কাঁটাটা 5 সংখ্যাটা পেরিয়েছে। রায়ান মাত্রই ফিরল বাড়িতে। বন্ধুদের সাথে এতটা সময় কাটিয়ে এখন একটু মাথাটা শান্ত আছে। একটা কাজের মহিলা দরজা খুলে দিতেই রায়ান হলরুমে পা রাখতেই দেখল তার বাবা মা মুখ গম্ভীর করে বসে আছে। এই গম্ভীরতার কারণ ঠাওর করতে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ রায়ানের বেশি সময় লাগলো না। বাবার কাছাকাছি এগিয়ে এসে দাঁড়াতেই আরহান সাহেব ছেলের উপস্থিতি বুঝতে পেরে গমগমে স্বরে বলল, আমার রুমে আসো, কথা আছে। বলেই তিনি উঠে ব্যস্ত পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। বাবা যে তাকে ঝাড়বে এটা বুঝতেও কষ্ট হলো না রায়ানের। আজ যা করেছে তাতে তার বাবার রেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। রায়ানও শান্ত পায়ে বাবার পিছে গেল। দরজাটা খোলা দেখতে পেয়ে রায়ান বাবার মায়ের রুমে পদার্পণ করলো। চোখ তুলে তাকাতেই চক্ষু গোচর হলো তার মা বিছানায় বসে আছে পা ঝুলিয়ে, আর বাবা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে, হয়তো রাগটাকে প্রশমিত করার চেষ্টা করে যাচ্ছে। রায়ান মায়ের দিকে এক পলক তাকিয়ে বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, বলো কি বলবে। বাবার উপর খুব রেগে আছো তাই না? তোমার উপর জোর করে কারো বোঝা চাপিয়ে দিয়েছি বলে। রায়ানের কপাল কুঁচকে এলো। সে তো ভেবেছিল বাবা অনেক রেগে রেগে অনেক বকবে, কিন্তু শান্ত স্বরে এমন প্রশ্ন করার মানে কি? রায়ান আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কিছু বলার আগেই আরহান সাহেব পুনরায় শান্ত কণ্ঠে বলে উঠল, তবে তোমাকে আর কোনো জোর করব না। আমি উকিলের সাথে অলরেডি কথা বলে নিয়েছি, দ্রুতই তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি। এবার নিশ্চয় খুশি তুমি? রায়ানের হৃদয় আরও সংকুচিত হয়ে এলো। ডিভোর্সের কথা ওঠাতেই কোথাও যেন একটা ধসে পড়ার মতন অনুভূতি হলো রায়ানের। একই স্বরে উচ্চারণ করে উঠল, হঠাৎ ডিভোর্সের কথা কেন আসছে আব্বু? ছেলের এই প্রশ্ন শুনে আরহান বাবু হয়তো নিজেকে আর শান্ত রাখতে সক্ষম হলো না। বাড়ি ফিরে আসতেই স্ত্রীর মুখে শুনেছে এই ছেলে আজ ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলেছে। এইটা শোনার পর থেকেই তিনি রেগে আছেন। অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ছেলে এত বড় কাণ্ড ঘটিয়ে জিজ্ঞেস করছে ডিভোর্সের কথা কেন তুলেছে। রেগে চিৎকার করে উঠলেন আরহান সাহেব, কারণ তুমি আমার ভরসার অবমাননা করেছো। আমি অনেক ভরসা নিয়ে ওই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর তুমি কি করলে? প্রথমে মেয়েটাকে রুম থেকে বের করে দিলে। আমি তাও চুপ ছিলাম, কিন্তু আজ কি এমন ঘটলো যে মেয়েটাকে চর মেরেই বসলে? এই আশা অন্তত তোমার থেকে আমি রাখিনি। বাবার রাগী স্বরের পরিবর্তে কোনো জবাবই দিতে পারল না রায়ান। নিশ্চুপ দাঁড়িয়ে রইল। স্বামীকে এত রেগে যেতে দেখে রিমি বেগম বিছানায় বসেই স্বামীর উদ্দেশ্যে বলল, এত চিৎকার করো না, সবাই শুনতে পাবে। রাগ না করে বুঝিয়ে বলো। আরহানবাবু মেনে নিল স্ত্রীর বাক্য। নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা চালালো, তাতে সফলও হলো বোধহয়। পুনরায় ছেলের পানে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার মনে হয় ওই বাচ্চা মেয়েটাকে আমি দয়া দেখাতেই বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করতে, তাই না? রায়ান এখনও নিশ্চুপ। আরহান সাহেব আবারও আওড়ালো, মেয়েটার বাবার কাছে আমি অনেক ঋণী থাকলেও মেয়েটাকে এই বাড়িতে এনেছিলাম তোমার মায়ের মেয়েটাকে পছন্দ হয়েছিল বলে। যদিও তারা আমার দান গ্রহণ করতে না, তবুও আমি চাইলে অন্যভাবে তাদের সাহায্য করতে পারতাম। থেমে একটু শ্বাস ফেলে বলল, মেয়েটার নম্র ভদ্র আচরণ দেখে আমারও ভালো লাগতো। প্রথম দেখাতে তোমার মা বলেছিল মেয়েটাকে তার ছেলের বউ করাতে চায়।
তোমাকে হয়তো বুঝিয়ে সময় দিয়ে সব বলতাম, কিন্তু মেয়েটার স্বপ্নের জন্য এত তাড়াহুড়ো করতে হলো। আরহান সাহেব এবার ছেলের চোখে চোখ রেখে বলল, তুমি জানতে চেয়েছিলে না আমি নিশাতের আব্বুর কাছে কিসের ঋণী? আজ সেটা তোমাকে জানাতে চাই। কিন্তু আমার মনে হয় আমার থেকে বেশি তোমার উপর কৃতজ্ঞ থাকা দরকার, কারণ সব তো তোমার জন্য ঘটেছিল। রায়ান এতক্ষণ বাবার কথা মন দিয়ে শুনছিল, তবে শেষে এসে কথার মানে বুঝতে চেষ্টা করেও বিফল হলো। বাবার পানে প্রশ্নাত্মক নয়নে তাকাতেই আরহান সাহেব পুনরায় গলা চড়িয়ে রাগত্ব স্বরে বলে উঠল, নিশাতের আব্বুর যে ভাঙা পা দুটো দেখেছিলে, তার জন্য দায়ী একমাত্র তুমি। ওই মানুষটা অক্ষম হয়ে হুইল চেয়ারে বসে থাকা শুধুমাত্র তোমার আর আমার জন্য। রায়ান এবার অবাকের শেষ চূড়ায় পৌঁছে গেল। তার বাবা কী সব বলছে? মানছে সে ভুল করেছে, তাই বলে আব্বু যা কিছু বলে দেবে নাকি? নিজেও গম্ভীর স্বরে বলে উঠল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড আব্বু? কী সব বলছো? যাকে আমি চিনতামই না, তার পা খারাপ হওয়ার জন্য আমি কি করে দায়ী হতে পারি? ছেলের গম্ভীর স্বরের প্রশ্ন শুনে আরহান সাহেব ব্যথাতুর হাসল। ছেলের সামনে থেকে সরে বিছানায় স্ত্রীর পাশে বসল, চোখ দুটো নিচের দিকে স্থির রেখে শান্ত স্বরে প্রত্যুত্তর করল, তুমি তাকে না চিনলেও তুমি আর তোমার এই রাগ দুটোই প্রত্যক্ষভাবে দায়ী। তোমার মনে আছে কলেজে থাকাকালীন একটা ছেলেকে তুমি মেরেছিলে অনেক? বাবার প্রশ্নে রায়ান ভাবুক হলো। মনে পড়ল অনেক দিন আগের একটা ঘটনা। তখন শেষ হবে মাত্র একটা কলেজ স্টুডেন্ট। বয়স তখন কত হবে? এই 18 কি 19। তখন কলেজে বসে আবিদ এক ছেলেকে মজা করে কিছু বলেছিল, কিন্তু ছেলেটা রেগে গিয়ে আবিদকে মেরে দিয়েছিল। সামান্য কারণে আবিদকে এইভাবে মারায় তার সব বন্ধুরাই রেগে গিয়েছিল। এক কথায় দুই কথায় এত ঝামেলা সৃষ্টি হয়েছিল যে রায়ান নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। সেদিন ওই ছেলেটাকে মেরে রক্তাক্ত করে তুলেছিল। ফলস্বরূপ অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলেজে। রায়ান পুরনো স্মৃতি স্মরণ করতে সফল হলেও এর সাথে নোমান সাহেবের পা খারাপ হওয়ার কারণ মেলাতে সক্ষম হলো না। সে চোখ তুলে বাবার পানে প্রশ্নাত্মক চোখে তাকালো, কিন্তু আরহান সাহেব এখনও নিচের দিকে তাকিয়ে। তিনি হয়তো বুঝতে পারলেন ছেলের মনের কথা, তাই সেইভাবেই বসে থেকে বলতে শুরু করলো, একদিন কলেজে থেকে ফোন এলো প্রিন্সিপাল স্যারের, জানালো আমার একমাত্র ছেলে কলেজের একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। ছেলেটার বাবা মা কলেজে এসে ঝামেলা করছে, পুলিশ কেস করতে চাইছে। তুমি আমাদের একটা মাত্র সন্তান, সব দিয়েছি তোমাকে, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তাহলে ভাবো, যখন সেই ছেলের সম্পর্কে এমন কথা শুনলাম আমার কেমন লাগছিল। সব কাজ ফেলে পাগলের মতো ছুটলাম তোমার কলেজের উদ্দেশ্যে। মনে একটাই চিন্তা ছিল, আমি সময় মতো আমার ছেলেটার কাছে পৌঁছাতে পারলে হয়। নয়তো একবার ওই ছেলের পরিবার কেস করে বসলে আমার ছেলেটার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তোমাদের দুশ্চিন্তায় কখন আমার পাগল পাগল অবস্থা, কি করব না করব কিছুই মাথায় আসছিল না। তখন যেন আমি আরও অথই জ্বলে পড়লাম। উপায় না পেয়ে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছিলাম। তোমার চিন্তায় এতই মগ্ন ছিলাম, কখন জ্যাম ছেড়ে রাস্তায় গাড়ি চলতে শুরু করেছে আর আমি মাঝ রাস্তায় পৌঁছে গেছি বুঝতেই পারিনি। পেছন থেকে একবারও ট্রাক এসেছিল, বুঝতে পারিনি। তা আমি যখন কেউ আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিল আর আমি পরে গিয়ে ব্যথা পেলাম, তখন আমার হুঁশ ফিরল। চোখ মেলে তাকাতেই দেখলাম আমার বয়সী এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তায়। এমন কিছু আমি কল্পনাও করিনি। ওসব দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। যখন মানুষ দৌড়ে এলো লোকটার কাছে, তখন আমি উঠে তার কাছে গেলাম। লোকটার অবস্থা ভীষণ খারাপ ছিল, পা দুটো নেতিয়ে পড়েছিল। হয়তো আমাকে ধাক্কা দিয়ে সরাতে পারলে মানুষটা পারেনি নিজেকে সুরক্ষিত রাখতে, ফলে গাড়ির চাকা দুটো পায়ের উপর দিয়ে উঠে গিয়েছিল। এত কিছুর পরেও আমি স্বার্থপর হয়ে আমার ছেলের কথা ভেবেছিলাম। কোনো মতো হাসপাতালে অ্যাম্বুলেন্সকে কল করে দুটো লোক দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমি তোমার কলেজে ছুটে গিয়েছিলাম। সেদিন ওই মানুষটা না থাকলে তার জায়গায় আমি থাকতাম, হয়তো মৃত্যু বা হুইল চেয়ারে শরণার্থী হয়ে। আর তোমার জেলে থেকে পরবর্তী ছাড়িয়ে আনতে পারলেও হয়তো তোমার আজ এত সফল ডাক্তার হওয়া সম্ভব হতো না। তোমার একটা বরাবরই বেশি ছিল আর আছে, কিন্তু তুমি কখনো ভাবো না
তোমার রাগের কারণে অন্যের কত বড় সমস্যা হতে পারে। রায়ান শুকনো ঢোক গিলল, অস্থির হয়ে উঠল। অ্যাক্সিডেন্টের কথা স্মরণ করে আর সেই জায়গায় নিজের বাবাকে কল্পনা করে তার রুহ কেঁপে উঠল। নিশাতের কথা স্মরণে এলো। মেয়েটার পরিবারের এই অবস্থার জন্য একমাত্র সে দায়ী। এইটা মানতে কষ্ট হলো রায়ানের, কিন্তু এটাই বাস্তব সত্য। কারণ পুরোপুরি সে দায়ী না হলেও কোথাও যেন সেই সব কিছুর মূল। রায়ানের এখন নিজের প্রতিই রাগ হতে শুরু করলো। কোন মুখে দাঁড়াবে ওই মেয়েটার সামনে এখন? তার ভাবনার মাঝেই আরহান সাহেব আবার বলল, তোমার শ্বশুর মশাইয়ের খুব আত্মসম্মানের বুঝলে। নিজেকে দায়ী মনে করে তার চিকিৎসার সব খরচ নিলেও যখন তাকে বললাম আমি আপনার জন্য নকল পা লাগানোর ব্যবস্থা করব, তখন তোমার শ্বশুর আমাকে কি বলে জানো? বলল অক্ষম হয়ে সারা জীবন স্ত্রীর বোঝা হয়ে কাটিয়ে দিতে সক্ষম হলেও অন্যের দেওয়া পা নিয়ে চলতে সক্ষম হব না। বারবার মনে হবে কাউকে বাঁচানোর প্রতিদান নিয়েছি আমি, অন্যের দয়ায় বেঁচে আছি, ঋণের বোঝা আমি বইতে পারবো না। সেদিন আমার আর বলার মতো কিছুই ছিল না। মাঝে মাঝে সামান্য কিছু উপহার নিয়েও যদি তাদের বাড়িতে গিয়েছি তখন তাতেও সে রেগে যেত। আমি সর্বদা যেতে না পারলেও যোগাযোগটা সবসময় রেখেছি। মানুষটা এত দরিদ্রের মাঝেও কখনো কোনো অভিযোগ করেনি, আর না তো আমার কাছে কিছু চেয়েছিল। শুধু যখন তার মেয়েটা মেডিকেলে চান্স পেতে ব্যর্থ হলো সেদিন আমাকে ফোন করে শুধু একটা আবদার করেছিল। তার মেয়েটা ব্যর্থ হয়ে কেঁদেছিল, যা তিনি সহ্য করতে পারেনি। তাই কথার মাঝে আমাকে বলে ফেলেছিল, ভাই সাহেব আপনাদের তো অনেক ক্ষমতা, দেখুন না আমার মেয়েটাকে কোনো জায়গায় বা কোথাও চান্স পাইয়ে দিতে পারেন কি না। আমার মেয়েটার স্বপ্ন ভেঙে গেলে যে আমি সইতে পারবো না। হয়তো চান্স না পেলেও নোমান ভাই আর নিশাত একদিন সব মেনে নিত, কিন্তু সুযোগ পেতেই আমি তা হাতছাড়া করতে চাইনি। তোমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছিলাম। আমি নোমান ভাইকে কথা দিয়েছিলাম তার মেয়েটা এখন ভালো থাকবে, কিন্তু দেখো আজ আমিও তোমাদের জন্য হেরে গেলাম। লম্বা বক্তব্য শেষ করে থামলেন আরহান সাহেব। রুমের 3টি মানুষই নীরব। রিমি বেগমের চোখ ছলছল করে উঠল। স্বামী ভেঙে পড়ছে বুঝতে পেরে স্বামীর পিঠে হাত বুলিয়ে দিল। রায়ান নিজেকে অসহায় মনে করলো। বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা বের হলো না মুখ দিয়ে। আরহান বাবু স্ত্রীর ভরসা পেয়ে জোরে একটা শ্বাস নিয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, আমাদের উচিত হয়নি তোমার সম্মতি না থাকা সত্ত্বেও জোর করে বিয়ে দেওয়ার। ভুলে বসিয়েছিলাম একজন প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের পারমিশন ছাড়া বিয়ের মতো এমন একটা কাজ করা উচিত নয়। তোমার মতামতকে গুরুত্ব দেয়নি তখন আমি, কিন্তু বেশি দেরি হয়নি, তাই সময় থাকতে সব ঠিক করতে চাই। হয়তো নোমান ভাইয়ের চোখে চোখ রাখতে ব্যর্থ হব, লজ্জিত হব আমি, কিন্তু মেয়েটার স্বপ্ন যে আমি যে করে হোক পূরণ করব। তোমাকে আর এসব নিয়ে কোনো দায়িত্ব নিতে হবে না। ডিভোর্স পেপার রেডি হতে শুধু একটা সই করে দিও। এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেও এখন আর নিশ্চুপ থাকতে সফল হলো না রায়ান। যার মুখ দিয়ে ক্ষমা চাওয়ার মতন কোনো শব্দ বের হচ্ছিল না, সে তার বাবা থামতেই শান্ত স্বরে অকস্মাৎ বলে উঠল, আচ্ছা আব্বু, তোমার কয়টা নাতি নাতনি চাই? ছেলের অকস্মাৎ এমন বক্তব্য শুনে মিয়া বিবি দুজনেই আশ্চর্য হয়ে তাকালো। তাদের ছেলে মজা করার মতন ছেলে নয়, আর এমন মুহূর্তে তো নয়ই। তাহলে এইসব কথার মানে কি? রিমি বেগম অবাক হয়ে হাঁ করে ছেলের পানে তাকিয়ে থাকলেও আরহানবাবু বিছানা থেকে উঠে হালকা রাগত্ব স্বরে ধমকে উঠল, এমন মুহূর্তে তুমি কি মজা করছো রায়হান? এসব প্রশ্নের মানে কি? বাবার রাগ দেখেও এইবার আর রায়ানের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। মাথাটা এই পাশ ওই পাশ ঘুরিয়ে ভাবার চেষ্টা করে বলে উঠল, আচ্ছা এটা বলো, প্রথমে তোমার নাতি চাই নাকি নাতনি? ছেলের প্রশ্ন শুনে আরহান সাহেব থমথমে খেয়ে গেল। রাখতেও যেন ভুলে গেলেন তিনি। থমথমে সুরেই বলল, নাতি নাতনি একটা হলেই হয় আমার। কিন্তু আমার একসাথে দুটোই চাই। নিজের কথা শেষ হতে না হতেই পুনরায় ছেলের মুখে ভাবলেশীন এমন নির্লজ্জ কথা শুনে আরহান সাহেবের মুখ হা হয়ে গেল। এতক্ষণ তিনি কি লেকচার দিয়েছে তাই ভুলতে বসলো। স্বামীকে চুপ থাকতে দেখে রিমি বেগমই প্রশ্ন করে উঠল, আর আমার নাতি নাতনির মাটাকে হবে শুনি? কে আবার? তোমার বৌমা?
এত দ্রুত উত্তর পেয়ে রিমি নেওয়াজ পুনরায় সাইলেন্ট মোডে চলে গেল। কিন্তু আরহান সাহেব হুঁশে ফিরে গোমরা মুখে জিজ্ঞাসা করল, তাহলে কি বলতে চাইছো? তুমি কি নিশাদকে ডিভোর্স দেবে না নাকি অন্য কাউকে? বাবাকে কথা শেষ করতে দিল না রায়ান। ডান হাতের সাহায্যে মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে সেই একই স্বরে বলে উঠল, ডিভোর্স দেওয়ার প্রশ্নই আসে না আব্বু। বিয়ে যখন হয়েছে তখন তোমার বৌমা না চাইলেও আমার সাথেই থাকতে হবে, আর আমার রাগকেও সইতেই হবে। তাহলে তুমি সত্যি ডিভোর্স দেবে না? বাবার অবাক স্বরের প্রশ্ন শুনে তাদের আরও অবাক করে দিতে রায়ান মুচকি হাসি ফুটিয়ে বলে উঠল, আগে তোমার জন্য দুটো নাতি নাতনি চাই, তারপর ভেবে দেখবো ডিভোর্স দেবো কিনা। এখন আপাতত এসবের মুড নেই। আরহান সাহেব আর কি বলবে, ছেলেকে বোঝালো না। ছেলে ডিভোর্স দেবে না শুনে যেমন ভালো লাগছে, তেমন কোথাও একটা চিন্তা থেকে যাচ্ছে। ছেলেটা আজ মেরেছে পর্যন্ত মেয়েটাকে, আর এখনও তো তেমন করে মেনেই নেয়নি রায়ান। তাহলে কেন এসব বলছে? আরহান সাহেব পুনরায় আহত স্বরে প্রশ্ন তুললেন, তুমি কি আমার কথা ভেবে বা শুধুমাত্র দায়িত্বের খাতিরে বিয়ে মেনে নিতে চাইছো? না হলে ডিভোর্স দিতে চাইছো না কেন? দেখো, এমন হলে তো। এবারেও আরহান সাহেবের কথার মাঝে কথা বলে উঠল রায়ান। স্বরের সাথে মিশেছিল এক রাস আবেগ, আত্মবিশ্বাস, যেন এটাই এক চরম সত্যি যা সে উচ্চারণ করেছে। বিকজ আই লাইক হার আব্বু। ছেলের মুখে এমন কথা শুনবে তা আরহান সাহেব বা রিম বেগম কেউ ভাবেননি। এ যেন অষ্টম আশ্চর্য। এত জলদি তাদের ছেলেটা মেয়েটাকে পছন্দ করে নিল। আরহান সাহেবের যেন ঠিক সত্যি মনে হলো না কথাটা। তিনি রাগত্ব স্বরে আবার প্রশ্ন করল, যদি বউকে পছন্দ করে থাকো তাহলে মেরেছ কেন ইডিয়েট? রায়ান আর এই রুমে থাকার প্রয়োজন মনে করল না। রুম থেকে বেরোনোর জন্য হাঁটতে শুরু করলো। মুখে উচ্চারণ করলো, মার খাওয়ার মতো কাজ করেছে তাই মেরেছি। চিন্তা করো না আব্বু, মেরেছি যখন তখন আদরও করে দিব তোমার বৌমাকে। এবার যেন দুজনেই উষ্টা খেলো, দুজনেই কেসে উঠল। তাদের গম্ভীর ছেলে যে এমন কথা বলতে পারে তা বোধহয় তাদের ভাবনা দিচ্ছিল। আরহান সাহেব হালকা লজ্জিত হলেও ছেলের উদ্দেশ্যে ধমকে উঠল, খাটাস ছেলে, লজ্জা করে না নিজের বাবার সামনে এসব কথা বলতে? তুমি তো চেয়েছিলে আব্বু জানো আমি সর্বদা তোমার বৌমার কাজ ঘেঁষে থাকি, তাহলে যা করবো তা মুখে বলতে এত রেগে যাচ্ছ কেন আব্বু? প্রশ্ন করলো, অথচ তার উত্তর শোনার প্রচেষ্টা করল না রায়ান। বাবা মায়ের রুম ছেড়ে চলে গেল সে। আরহান বাবু ধপ করে বসে পড়ল বিছানায়। মনে মনে বিড়বিড় করে উঠল, অসভ্য ছেলে। ওনার যেন নিজের কান আর চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। তার বেরসিক ছেলেটা বুঝি রসিক হতে শুরু করেছে। বউয়ের পানে তাকাতেই দেখল বউ তার কটমট করে তাকিয়ে আছে। হয়তো ছেলেকে পুনরায় খাটাস বলেছে বিধায়। তবে আরহানবাবুর কেন যেন খুশি খুশি অনুভব হলো। হয়তো ওনার প্রচেষ্টা সার্থক হয়েছে আংশিক হলেও, সেই জন্য। তাই বউয়ের রাগকে পাত্তা না দিয়ে খুশি মনেই বলে উঠল, মনে হচ্ছে দ্রুত নাতি নাতনির মুখ এবার দেখে ছাড়বো গিন্নি। খণ্ড খণ্ড মেঘ এসে জড়ো হয়েছে আকাশের বুকে, অন্ধকারে ভরিয়ে তুলেছে ধরণী মাতাকে। আবার পুনরায় তা উড়ে যাচ্ছে দূর অজানায়। তবে আধার রাতে তা বোঝা বড়ই কষ্টকর। সেই দূর আকাশপানে নিষ্পলক তাকিয়ে আছে দুটো বাদামি রঙা মণিযুক্ত চোখ। তাকে ওই দূর আকাশটার মতোই মনে হলো। দিনের বেলায় যেমন ঝলমলে রোদ উঠলে মানুষ মনে করে এই তো আকাশ মন খুলে হাসছে, তার বুকে কোনো কষ্ট জমা নেই। অথচ রাতের বেলায় হয়তো কেউ খেয়াল করেই দেখে না, কখনো কখনো মেঘ পুঞ্জীভূত হয়ে তাকে গ্রাস করে নেয়। তারও তখন কেঁদে উঠতেই মন চায়। ঠিক তেমন করেই পিয়ার্সের কষ্টটা হয়তো কেউ উপলব্ধিই করতে পারছে না। পারবে কি করে? কেউ হয়তো তার হাসির আড়ালে থাকা কালো আধারটাকে খেয়ালই করছে না। পিয়ার্সের চোখের সামনে ভেসে উঠল বড় বড় পাপড়ি দ্বারা আচ্ছাদিত দুটো কাজল কালো আঁখি। সেই আঁখিদ্বয়ের গভীর চাহনি, মিষ্টি মধুর ন্যায় হাসিযুক্ত আনন, বুলবুলির মতো কথা ওড়ানোর সেই দৃশ্যগুলো যেন সব চাক্ষুষ ঘটছে এমন মনে হলো। গ্রামে কাটানো 10টা দিন, তাদের পরিচিত হওয়া, একে অপরের সাথে কথা বলা, সময় কাটানোর মুহূর্তগুলো চোখের তারায় ভেসে উঠছে। সব কিছুই জীবন্ত হয়ে ফুটে উঠছে। তবে সব কিছুর মাঝে একটা জিনিসকে মানতে ভীষণ কষ্ট হয়। যেই মেয়েকে নিয়ে অল্প দিনের মধ্যে এত স্বপ্ন সাজালো, যাকে বউ করে নিজের ঘরে সাজিয়ে রাখার ইচ্ছে পোষণ করেছিল, সেই মেয়েটা এখন অন্য কারো ঘরণী, তাও কি তার প্রিয় বড় ভাইয়ের।
এটা কি করে মেনে নেওয়া যায়? এই অমোঘ সত্যটা যে হলাহল স্বরূপ, সত্যকে ধারণ করতে চাইলেই তো যেন এক লহমায় জীবনের নাশ ঘটিয়ে ফেলবে, অথচ না মেনেও উপায় নেই। ছেলেরা নাকি কাঁদে না, অথচ পিয়ার্সের যখন ওই মানবীর কথা স্মরণ হয় তখনই তার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে, যেমনটা এখন হচ্ছে। সে বুঝতে সক্ষম তার ভাইটা ওই মানবীকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসারই কথা। মেয়েটাই তো অমন, যে কাছে থেকে মেয়েটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারবে, সে কখনো না ভালোবেসে থাকতেই পারবে না। যদি তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, পিয়ার্স হয়তো তখন তার ভাইকে বলতো, মেয়েটাকে মেনে নে, ভালোবাসার চেষ্টা কর। কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে এসব কি করে বলবে, যেখানে রায়ানের একটু কাছে আসাই মেনে নিতে কষ্ট হচ্ছে? সে তো আগে ভালোবেসেছিল, তাহলে কেন সে পেল না মেয়েটাকে একান্ত নিজের করে? আর হারিয়ে ফেললেও এমন করে হারাতো যে আর কখনো খুঁজেই পেত না। কিন্তু এ কেমন হারানো যে মেয়েটাকে সর্বদা তার ভাইয়ের সাথে চোখের সামনেই দেখতে পাবে? এর থেকে তো বোধহয় মৃত্যুও শ্রেয় ছিল। পিয়ার্সকে আর দুঃখ বিলাস করার সুযোগ দিল না। পকেটে থাকা ফোনটা বেজে উঠল শব্দ করে। পিয়ার্স ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা বের করে দেখলো তার মা কল করেছে। কথা বলতে ইচ্ছে হলো না, তাই ফোনটা কেটে দিয়ে মায়ের উদ্দেশ্যে ছোট্ট করে একটা বার্তা প্রেরণ করলো। পুনরায় ফোনটা পকেটে পুরে রেখে নিজের পাশে দাঁড় করানো গাড়িটার পানে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করে গাড়ি স্টার্ট দিতেই চোখের পলকে সমস্ত নির্জনতা ছাড়িয়ে শহরের ডিম লাইটের আলো ঝলকানির রাস্তা পেরিয়ে ছুটে গেল তার গাড়িটা শো শো বেগে। নিজের রুমের দিকে অগ্রসর হতে গিয়েও থেমে গেল রায়ান। পিছু ঘুরে দুটো রুম পেরিয়ে বোনের রুমের সামনে এসে স্থির হলো। দরজা আটকানো দেখে নক করলো রায়ান। 5 সেকেন্ড পেরোতেই দরজাটা খুলে গেল। সম্মুখে দৃষ্টি ফেলে বোনকে দরজা খুলতে দেখে বোধহয় একটু বিরক্ত হলো। কালক্ষেপণ না করে বোনের উদ্দেশ্যে বলে উঠল, তোর ভাবিকে আসতে বল। এত রাতে নিজের ভাইকে তার ভাবিকে ডাকতে আসায় একটু অবাক হলো অর্থী। সে সন্ধ্যার ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরে সব শুনেছে। তার ভাবিটা মন খারাপ করে শুয়ে আছে। তার ভাবি না বললেও সে বুঝতে সক্ষম যে তার ভাবির মনটা খুবই খারাপ। খারাপ লাগারই কথা, তার ভাই এমন একটা কাজ করবে তা যেন কল্পনাতীত। ভাইয়ের কাজের কথা মনে করে একটু রাগ হলেও ভদ্রতার খাতিরে ভাইয়ের কথা রাখতে ভাবিকে ডেকে উঠল, ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। নিশাত কাত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে আছে। সে শুরুতেই রায়ানের উপস্থিতি টের পেয়েছে, তবে কোনো নড়চড় করেনি। ওই লোকের সাথে তার কোনো কথা বলার ইচ্ছেই নেই। তাই অর্থের ডাক শোনার পরেও কোনো নড়াচড়া দেখা গেল না তার মাঝে। রায়ান দরজা থেকেই বইয়ের পানে ভালো করে তাকালো। নিশাত যে ঘুমিয়ে নেই তা ভালোই বুঝল। নিশাতের নড়চড় না দেখে গম্ভীর স্বরে বলল, ওঠে, তোর ভাবিকে বল আমার এখনই কফি লাগবে, দ্রুত উঠতে বল। নিশাত আর এবার চুপচাপ থাকলো না। সেভাবে শুয়ে থেকেই প্রত্যুত্তর করে বলল, অর্থী আপু, তুমি একটা বানিয়ে দিয়ে আসবে প্লিজ। অর্থী ভাবির কথা মেনে নিয়ে সায় জানাতে চাইল। ভাইয়ের দিকে ফিরতেই তার ভাই আগেই একই স্বরে বলে উঠল, তোর ভাবিকে বল আমার তার হাতের কফি এখন চাই। অর্থী অসহায় হয়ে ভাবির দিকে একটু তাকাতেই সে কিছু বলার আগে নিশাত বলে উঠল, অর্থী আপু, তোমার ভাইকে বলে দাও আমার ভালো লাগছে না, আমি এখন কোথাও যাব না। অর্থী পড়ল মাইন্ড কার চিপায়। ভাই আর ভাবির কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে তাই ভুলে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে আবার কিছু আড়াবে তার পূর্বেই রায়ান একটু শান্ত কণ্ঠে বলে উঠল, তাকে জিজ্ঞেস কর কি হয়েছে, ঠিক করার জন্য ডাক্তার এই বাড়িতেই আছে। অর্থী এবার ভাবিকে সুযোগ দিল না কিছু বলার। তার আগেই হালকা রাগতে স্বরে বলল, তোমাদের কনভারসেশন চালাতে হলে নিজেদের রুমে গিয়ে চালাও, আমি এখন ঘুমাবো। রায়ান প্রত্যুত্তরে ভাবলেশীনভাবে বলে উঠল, তাহলে তোর ভাবিকে রুমে আসতে বল। অর্থে কিছু বলার আগে নিশাতে তেজি স্বরে বলে উঠল, আপু, তাকে বলে দাও আমি কোথাও যাব না, সে যেন চলে যায়। অর্থে শুধু ভাইয়ের পানে অসহায় দৃষ্টি দিল। রায়ান জোরে একটা শ্বাস নিয়ে বোনকে পাশ কাটিয়ে বউয়ের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশাত অন্য পাশ ফিরে শুয়ে থাকায় তার দৃষ্টিগোচর হলো না। রায়ান সেখানেই দাঁড়িয়ে বউয়ের পানে দৃষ্টি রেখে বোনের উদ্দেশ্যে বলে উঠল, বোন আমার চোখ দুখানা বন্ধ কর। ভাই কি করবে না বুঝলেও ভাইয়ের আদেশে চোখ বুজে নিল অর্থী।
এত কাছে থেকে রায়ানের কণ্ঠস্বর পেয়ে কী হচ্ছে তা দেখার জন্য পাশে ফিরতে যাবে তার পূর্বেই রায়ান অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল, যা হয়তো নিশাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রায়ান এক ঝটকায় বউকে কোলে তুলে নিয়ে রুম থেকে হাঁটা দিল। এমন কাজে নিশাদ সত্যিই বাকরুদ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেল, কিন্তু যখনই বুঝতে সক্ষম হলো রায়ান কি করতে চাইছে তখনই চিৎকার করে উঠল, এই কি করছেন? নামান আমাকে। আরে কি করছেন? নামান বলছি। ভাবির চিৎকারে অর্থিত তড়িৎ চোখ মেলে তাকালো। নিজের ভাইকে এমন কাজ করতে দেখে উষ্টা খাওয়ার উপক্রম হলো অর্থির। সে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েই রইল, কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। মনে হচ্ছে সে স্বপ্নে তলিয়ে আছে। এত বলার পরেও নামাতে না দেখে নিশাদ পুনরায় চিৎকার করে বলল, ও অর্থি আপু, বাঁচাও আমাকে। সবাইকে ডাকো প্লিজ, আমি কোথাও যাব না, বাঁচাও। কথা শেষ হতে না হতেই রায়ান ধমক দিয়ে বলল, চুপ করো বেয়াদব, নয়তো এখনই কোল থেকে ফেলে দিব। নিশাদ তা মেনে নিলে তো? সেও তেজ দেখিয়ে ঝাড়ি মেরে বলল, আমি কি বলেছিলাম আমাকে কোলে নিন? নিজে অসভ্যের মতো কাজ করে এখন আমাকেই ধমকি দিচ্ছেন, খাটাস লোক। রায়ান কঠোর চাহনি নিক্ষেপ করলো। ওই চাহনি দেখেই নিশাদ চুপ হয়ে গেল। এমন চাহনিতেই পুনরায় অভিমানীরা এসে জেঁকে ধরল। লোকটা শুধু তার সাথে জোর জবরদস্তি করতেই পছন্দ করে, আর পারে ধমকে কথা বলতে, আর কঠোর চাহনি নিক্ষেপ করে চুপ করিয়ে রাখতে। বিনা কারণে তাকে একটা চড় মারল, অথচ তার জন্যেও লোকটার মাঝে কোনো অনুতাপ পরিলক্ষিত হচ্ছে না। নিশাদ আর কিছু বলল না, চুপচাপ কোলে পড়ে রইল। হাত বাড়িয়ে গলা আঁকড়ে ধরারও প্রয়োজন মনে করল না। এতে রায়ানের রাগ হলো নাকি বিরক্ত ঠিক ঠাউর করা গেল না। সে বউকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, ঠিক কিচেনে প্রবেশ করে কোল থেকে নিশাদকে নামিয়ে দিল। তাকে একা রেখেই সেখান থেকে বেরিয়ে আসতে আসতে বলে উঠল, 10 মিনিটের মধ্যে কফি সমেত আমার রুমে দেখতে চাই আপনাকে, মিসেস নেওয়াজ। মাইন্ড ইট। নিশাদ একটা কফির কাপ নিয়ে রায়ানের রুমে এলো। নিশাদ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো রায়ান ওয়াশরুম থেকে বের হচ্ছে। শরীর ভেজা মনে হচ্ছে তার মানে একটুকু সময়ের মাঝেই লোকটা শাওয়ারও সেরে নিয়েছে। আজও পরনে শুধু একটা ট্রাউজার জড়ানো। নিশাদ সেদিকে আর বেশিক্ষণ ধ্যান দিল না, ভাবলো কাপটা রেখেই চলে যাবে। ভাবনা অনুযায়ী টেবিলে কাপটা রেখেই চলে যেতে নিল, কিন্তু এক পা বাড়াতেই রায়ান এসে একটা হাত টেনে ধরল। আর কি চায় এই লোকটা বুঝল না। নিশাদ বাধা পেয়ে পিছনে ফিরে নত মস্তকে জিজ্ঞাসা করল, আপনার আর কিছু প্রয়োজন? তাহলে জলদি বলুন, আমি ঘুমোতে যাব। আমার তোমার সাথে কথা আছে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর পেয়ে নিশাদ হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি ঘুমাতে যাব, হাত ছাড়ুন। নিশাদকে হাত ছাড়াতে দেখে রায়ান বিরক্ত হয়ে জোরে এক হ্যাচকা টান মেরে নিজের কাছে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে ধরল। তবে কাছাকাছি থাকলেও শরীরের সাথে শরীরের দূরত্ব তখনও 2-3 ইঞ্চি ফাঁকা। তবুও এইভাবে জড়িয়ে ধরায় আর এতটা কাছে আসায় নিশাদ হকচকিয়ে গেল। কাছ থেকে উন্মুক্ত বক্ষপট অবলোকন করে আর সেখান থেকে মিষ্টি পুরুষালী স্মেল ভেসে আসায় নিশাতের দম আটকে আসার উপক্রম হলো। কিছুটা রাগও হলো নিশাতের। যে বউ বলে মানে না, সে থেকে থেকে এত কাছে কেন আসে? কেন তাকে দুর্বল করে দিতে চায়? রাগে অভিমানে নিশাতের চোখ দুটো ভিজে উঠল। রায়ানের চোখে তাকানোর সাহস হলো না। শির নত রেখেই নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি কি করছেন? দূরে সরুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। নিশাতের অভিমান রাগ দুটোই হয়তো বুঝতে পারল রায়ান, তাই তো নিশাত থামতেই শান্ত শীতল কণ্ঠে বাক্য আওড়ালো, তুমি কি চাও আমি তোমার আরো কাছে আসি? চাইলে আমার সমস্যা নেই, হলে তোমারই সমস্যা হবে চড়ুই পাখি। কথার মানে কিছুটা উপলব্ধি করতে পেরে নিশাত শান্ত হয়ে গেল। নড়াচড়া থামিয়ে রায়ানের চোখের পানে তাকালো, হয়তো পুরো মানেটা বোঝার চেষ্টা করার জন্য। কিন্তু নিশাত চোখ তুলে তাকাতেই রায়ান সেই চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সেই একই শান্ত স্বরে বলল, মুস্কানকে আমি ভালোবাসি না চড়ুই পাখি। শুধুও কেন, অন্য কোনো নারীর অস্তিত্ব আমার জীবনে নেই, শুধুমাত্র। বাক্যটি অসমাপ্তই রাখল। নিশাতের বুকে উচাটন শুরু হলো। বাক্যের শেষ জানার জন্য উৎগ্রীব হলো, তাও বোধহয় বুঝতে পারল রায়ান। সে চোখের গভীরে ডুব দিয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, শুধুমাত্র আমার চড়ুই পাখি ছাড়া। নিশাত জানে না এর মানে কি, লোকটা তাকে আদৌ মেনে নিয়েছে কিনা বা তার প্রেমে পড়েছে কিনা, আর জানতেও চাইল না।
সামান্য এই সত্যটুকু নিয়েই সে থাকতে প্রস্তুত। সামান্য এক বাক্যই যেন তার মনকে প্রশান্তির চাদরে মুড়ে নিল। ঝাপসা চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। সেই অশ্রুর পানে তাকাতেই রায়ান খেয়াল করল নিশাতের বাম গালটা রক্তিম হয়ে আছে। এটা লজ্জায় নয়, বরং তার হাতের দাবাং মার্কা চরখে। চরটা হয়তো বেশ জোরেই দিয়ে ফেলেছিল। রায়ানের খারাপ লাগলো। সে হাতটা বাড়িয়ে কপলখানা ছুতে যাবে, তার আগেই নিশাত বলে উঠল। প্রশ্ন শুনে রায়ানের মনে হলো আর একটা থাপ্পড় মারতে। ইডিয়েট একটা! নিজেই জানতে চাইল, নিজেই অভিমান করলো, কষ্ট পেল, আর এখন উত্তর পেয়েও জিজ্ঞেস করছে তাকে কেন বলছে। সেই সব বিষয়ে কোনো উত্তর দিল না রায়ান। নিজের ডান হাতটা নিশাতের গালে ছোঁয়ালো। মুখের উপরে উষ্ণ স্পর্শ পেতেই নিশাতের শরীরে শীতল স্রোত বয়ে গেল। চোখ দুটো আর স্থির রাখার সামর্থ্য হলো না। নমনীত চোখের পানে একবার তাকিয়ে রক্তিম হওয়া গালে চোখ রাখলো রায়ান। বৃদ্ধা আঙুলের সাহায্যে হালকা স্লাইড করলো। ফলস্বরূপ নিশাতের কায়া কিঞ্চিত কেঁপে উঠল। রায়ান বুঝতে পেরেও হাত সরালো না। হাতের কাজ অব্যাহত রেখে বলল, থাপ্পড়টা খুব জোরে হয়ে গিয়েছিল, তাই না? সরি, এত জোরে মারা উচিত হয়নি। রায়ানের মুখ থেকে সরি শব্দটা শুনে যেমন অবাক হলো, তেমন পুরো কথাটা বুঝতে পেরে থমথমে খেয়ে গেল। লোকটা আসলে কিসের জন্য সরি বলল? নিশাত পুনরায় চোখ তুলে লজ্জা অভিমান সব ভুলে তেজি কণ্ঠে জিজ্ঞাসা করে বসল, আপনি আমাকে মেরেছেন জন্য নয়, বরং জোরে মেরেছেন বলে সরি বলছেন? রায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাতের মুখ ভোঁতা হয়ে উঠল। সে তো ভেবেছিল রায়ান অনুতপ্ত, তাই সরি বলছে। আর এমন গম্ভীর মানুষের মুখ থেকে প্রথমবার সরি শব্দটা শোনায় খুশিও হয়েছিল। কিন্তু এই লোক তো একটুও অনুতপ্ত নয়। নিশাতের ভাবনার মাঝে রায়ান প্রশ্ন জুড়ে দিল, আই থিঙ্ক শুরু থেকেই তুমি মুস্কানের বিষয়ে কিছু একটা জানো। কে কি বলেছিল তোমাকে? নিশাত যদিও জানে না তার স্বামী বিয়ের পর দ্বিতীয় রাতটা কোথায় কাটিয়েছিল, তবুও আজ একটা বিষয়ে নিশ্চিত যে তার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই। লোকটা চোখই বলছে সে একটুও মিথ্যে বলেনি। তাকে না ভালোবাসুক, অন্তত অন্য কাউকে তো ভালোবাসে না। এটা ভেবেই যেন নিশাতের আনন্দের শেষ নেই। অথচ এইসবের কিছুই তার মুখে প্রকাশ পেল না। নিশাত চাইল না বাসরাতের চাচি শাশুড়ির কথা বলা কথাটা বলে কোনো ঝামেলা করতে, তাই বলে উঠল, কেউ কিছুই বলেনি, আর আমিও কিছু জানতাম না। মিথ্যে বললে আবার থাপ্পড় খাবে, স্টুপিড। বলো কে কি বলেছিল? রায়ানের ধমক খেয়েও নিশাত মুখ খুলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রায়ান একটা হতাশ শ্বাস ফেলে নিশাতকে ছেড়ে দিল। হেঁটে গিয়ে টেবিল থেকে কফির কাপটা তুলে চুমুক বসালো। এতক্ষণে তা ঠান্ডা হয়ে গেছে, তবুও খেয়ে নিল রায়ান। নিশাত ছাড়া পেতেই রুম থেকে বেরিয়ে যেতে চাইল। রায়ান এত কাছে এসেছিল ভাবতেই তার এখন লজ্জা লাগছে। এমন নয় যে স্বামী চর মারায় তার খারাপ লাগেনি বা কষ্ট পায়নি। জীবনে অনেক খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে পার করলেও বা অনেক কুটনামিমূলক বাক্য শুনে থাকলেও এই প্রথম কেউ তার গায়ে হাত তুলল, তাও আবার তার নিজের স্বামী। এর কষ্টটা সীমাহীন। কষ্টও হয়েছিল ভীষণ, কিন্তু একটু আগে স্বামী কাছে এসে সরি বলায় আর অমন একটা স্বীকারোক্তি শোনার পর সেই কষ্টের পরিমাণটা অনেকটা কমে গেছে। যা বাকি আছে তা হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে, আর নয়তো গোপনেই থেকে যাবে তা। নিশাতকে চলে যেতে দেখেও আর আটকালো না রায়ান, শুধু ডেকে বলল, পুনরায় শুনে রাখো, ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নেই। তাই দ্বিতীয়বার যদি এসব নিয়ে ভুল বুঝে আমাকে ইগনোর করার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। নিশাত মনে মনে ভেঙচি কাটল। পিছন ফিরে আর তাকালো না, আর না তো কোনো প্রত্যুত্তর করল। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আর চোখের আড়াল হওয়ার পরেও রায়ান সেদিক পানে তাকিয়েই রইল নিষ্পলক, নির্নিমেষ। সোনালি কারুকার্য শোভিত লোহার গেটটি পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো পিয়ার্সের গাড়িটা পার্ক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা এখনও আলো ঝলমল করছে, হয়তো তার মা এখনও জেগে আছে। লিভিং রুমে ঢুকে ডাইনিংয়ের দিকে চোখ পড়তেই দেখল তার ভাবনা সত্যি। তার মা খাবার সামনে নিয়ে বসে আছে বললে ভুল হবে, কারণ তিনি টেবিলেই মাথা ঠেকিয়ে বসে আছেন। পিয়ার্স কাছাকাছি এগিয়ে গিয়ে ডেকে উঠল, আম্মু। ছেলের ডাক কর্ণগোচর হতেই মাথা উঁচিয়ে তাকালো আনিকা বেগম। তার চোখে মুখে ঘুমের রেশ। ছেলেকে দেখতে একটা ধমক দিল, কোথায় ছিলিস এতটা সময়? কত সময় ধরে অপেক্ষা করছি, বাড়িতে ফিরতে মন চায় না বুঝি?
মায়ের শাসন পূর্ণ বাক্যগুলো শুনে পিয়াস আলতো হাসি ফুটিয়ে তুলল। মাকে শান্ত করতে বলে উঠল, সরি আম্মু, একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। কিন্তু তুমি বসে অপেক্ষা করছিলে কেন? বারণ করছি না এইভাবে অপেক্ষা করতে। তো কে করবে অপেক্ষা? বিয়েটা করে নিতিস তাহলে আর আমাকে কষ্ট করতে হতো না, তোর বউকেই সব দায়িত্ব দিয়ে দিতাম। মায়ের কথাটা শ্রবণ হতেই পিয়াসের মুখের হাসিটা ধপ করে নিভে গেল। ছেলের মুখের পানে তাকিয়ে কথা বলায় তা আনিকা বেগমের চক্ষুগোচর হলো। তিনি ছেলেকে আর একটু ভালো করে পরখ করলেন। ছেলের চোখ দুটো লাল হয়ে আছে। তিনি এই কদিনে বেশ খেয়াল করেছে ছেলেটা তার আগের মতো হাসে না, বাড়ি ফিরে রাত করে, আবার একা একাই রুমের ভেতরেই পড়ে থাকে। আর আগে যা কখনো করতো না। নিজের মাকে তীক্ষ্ণ চোখে তাকাতে দেখে পিয়ার্স সেখান থেকে চলে যেতে নিল। তখনই আনিকা বেগম ডেকে জিজ্ঞাসা করল, খাবার খাবি না? না আম্মু, খেতে ইচ্ছা করছে না। বলেই যেতে নিলে পুনরায় পিছু ডেকে উঠল। তোর কি কিছু হয়েছে আব্বু? ঠিক আছিস তো? পিয়াস একটু থমকে দাঁড়ালো। একেই বোধহয় মা বলে। কেউ না বুঝলেও তিনি ঠিক বুঝে ফেলেছেন যে তার ছেলে ঠিক নেই। পিয়াস তার মায়ের চোখ ফাঁকি দিতেই আজকাল লেট করে বাড়ি ফেরে, বা বাড়িতে থাকলেও রুমে বসে থাকে। পিয়াস শুষ্ক একটা ঢোক গিলে বলল, আমার আবার কি হবে আম্মু, আমি ঠিক আছি। মেনে নিতে পারলেন না ছেলের কথাটা আনিকা বেগম। ছেলের চোখ মুখেই বলে দিচ্ছে ছেলে তার ভালো নেই, কিন্তু কেন? মায়ের থেকে তো আর কিছু লুকায় না। কিন্তু এখন কিছু বলছে না কেন? আনিকা বেগম আর একটা জিনিস খেয়াল করেছে, যে ছেলে তার এই 2-3টি মাস একটা মেয়ের গল্প আর গুণ গাইতে গাইতে কাটিয়ে দিয়েছে, যাকে এসেই আগে বিয়ে করতে চেয়েছিল কিছুদিন যাবৎ, সেই মেয়ের কথাও মুখে আনছেন না। আনিকা বেগম মেয়েটার নাম জানেন না। ছেলে সর্বদা আমার মায়াবতী, আমার শ্যামাঙ্গিনী বলেই সম্বোধন করত, আর তিনি শুধু শুনে হাসতেন। আনিকা বেগমের হঠাৎ মনে হলো এই মেয়েকে নিয়েই হয়তো কোনো সমস্যা হয়েছে। ছেলে তখন সিঁড়ি বেয়ে সিঁড়ির শেষ মাথায় উঠে গেছে। তবুও তিনি সত্যটা যাচাই করার জন্য জোরেই বলে উঠল, পিয়ার্স আব্বু, তোর বাবা কাল ফিরছে, তাই আমি চাই দ্রুত আমরা তোর বিয়ের কথা বলতে ওই গ্রামে যাই। তোর কি ইচ্ছা বল? পিয়াসের পা দুটো পুনরায় স্থির হলো। সে তার মাকে এখন কি করে বোঝাবে তার শ্যামাঙ্গিনী এখন আর তার নেই? তাহলে কি করে বিয়ের কথা বলবে? সত্যিটা মুখে উচ্চারণ করতে যে তার বুকটা ভেঙে পড়ছে, বক্ষ জুড়ে ব্যথা অনুভব করছে সীমাহীন। তার মা যে কিছুটা হলেও আজ করতে পেরেছে এটা বুঝতে পেরে আর কিছু লুকাতে চাইল না। অবশ্য কতদিনই বা মায়ের থেকে লুকিয়ে রাখবে এসব? কষ্টটাকে বুকে চেপে ধরে চোখ মুদে এক নিঃশ্বাসে বলে উঠল, তার বিয়ে হয়ে গেছে আম্মু, সে এখন অন্য কারোর ঘরও নেই, তাই তোমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কথা শেষ করে মাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে গেল পিয়ার্স। আনিকা বেগম সিঁড়ির গোড়ায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটাই তাহলে তার ছেলের মন খারাপের কারণ? যেই মেয়েকে নিয়ে এতদিন নিজের ছেলের পাগলামো দেখেছে, যে ছেলের মন মস্তিষ্ক জুড়ে একটা মেয়েই বসত করেছিল, সেই মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এটা শুনে তার কষ্ট হচ্ছে। তাহলে তার ছেলে এটা কি করে সহ্য করেছে এতদিন? আনিকা বেগমের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দ্রুত গিয়ে টেবিলে রাখা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে উপরের দিকে ছুটল। আনিকা বেগম একজন নরম মনের শৌখিন মানুষ। স্বামী সন্তানের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও বাইরে 2টো গার্ড আর বাড়িতে হেল্প করার জন্য একটা কাজের মেয়ে ছাড়া কাউকেই রাখেন না। ওনার একটাই কথা, নিজের লোকের কাজগুলো ওনার নিজের হাতে করতেই ভালো লাগে। স্বামী কাজে ব্যস্ত থাকে, প্রায়ই বাড়িতেও থাকতে পারেন না। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে, একমাত্র তার ছেলেটাই তার কাছে থাকে। ছেলেটাও তাকে ছাড়া কিছু বোঝে না। স্বামী আর ছেলে মেয়ে এই সবই ওনার প্রাণ। অথচ সেই ছেলে আজ এতগুলো দিন একা একাই সব সহ্য করে নিচ্ছে। এতটা তিনি কি করে মানবেন? ছেলের রুমে এসে ছেলেকে পেলেন না। ব্যালকনিতে পা রাখতেই দেখল ছেলে তার আকাশপথে তাকিয়ে আছে। পোশাকটাও চেঞ্জ করেনি। 2 হাত পকেটে পুরে আকাশপানে তাকিয়ে কোনো ভাবনায় মত্ত হয়ে আছে। ছেলের ভাবনা ভাঙাতে তিনি ডেকে উঠল, পিয়ার্স আব্বু। পিয়াসকে নড়তে চড়তে দেখা গেল না, সেইভাবেই দাঁড়িয়ে আছে। আনিকা বেগম ছেলের আর একটু কাছাকাছি এসে দাঁড়ালো।
তখনই শুনতে পেল ছেলের ভঙ্গুর স্বর। আমার ভালোবাসা বোধহয় কমতি ছিল আম্মু, তাই আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেললাম বলো। নরম মনের অধিকারী মানুষটা তার ছেলের কষ্টে আর নিজেকে ধরে রাখতেই সক্ষম হলো না। চোখ বেয়ে দুঃখের অশ্রুরা ঝরে পড়ল। তিনি ছেলের পিঠে একটা হাত রেখে ধরা স্বরে বলল, এমন করে বলছিস কেন সোনা? আমি আমার ছেলের ভালোবাসা দেখেছি, তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। আমি জানি আমার ছেলের মতো করে ওই মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তাহলে আমি তাকে কেন পেলাম না আম্মু? ছেলের প্রশ্ন শুনে চুপ মেরে গেল আনিকা বেগম। চোখ বেয়ে আরও 2 ফোঁটা অশ্রু গড়ালো। মায়ের থেকে কোনো জবাব না পেয়ে ব্যথাতুর হাসি দিল পিয়াস। বিষণ্ণ স্বরে আওড়ালো, তার কার সাথে বিয়ে হয়েছে জানো আম্মু? ছেলের প্রশ্নে আনিকা বেগম বিস্ময় চোখে তাকালো। তিনি কি করে জানবেন ওই মেয়ের সাথে কার বিয়ে হয়েছে? তিনি তো মেয়েটাকে চেনেই না। মা যে তার পানে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে ঠিক বুঝল পিয়াস। আকাশপানে থেকে চক্ষু হটিয়ে মায়ের চোখে নিবিষ্ট করল। মুখের হাসিটাকে আরও প্রসারিত করে নিজের মাকে থমকে দিতে বলে উঠল, হ্যাঁ, সে তোমার বড় ছেলের বউ হয়ে এসেছে আম্মু। বড় ছেলের বউ মানে? তিনি তো রায়ানকে নিজের বড় ছেলে বলে মানেন। তাহলে কি নিশাত? আনিকা বেগমের আঁখি দুটো বড় আকার ধারণ করল। অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন তিনি। এটা কেমন বিচার আল্লাহ! ওনার ভাবনার মাঝেই পুনরায় পিয়াসের স্বর ভেসে এলো, যে শ্যামাঙ্গিনী মানবীকে তোমার এক ছেলে জান প্রাণ করে দিয়ে চেয়েছিল, সেই মানবীকে তোমার অন্য ছেলে না চেয়েও অর্জন করে নিল আম্মু। সবশেষে আমার ভালোবাসাটা হেরে গেল। বলেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকা নিজের জন্মদাত্রীকে নিজের বুকে আগলে নিল। হয়তো নিজের ঝাপসা চোখ দুটো মায়ের থেকে আড়াল করার প্রচেষ্টা চালালো। আনিকা বেগমের কোনো বাক্য উচ্চারণ করতে সক্ষম হলো না। নিশ্চুপে নিজের 2 হাত ছেলের পিঠে বুলিয়ে দিল, যেন ছোট এক টুকরো ভরসা দিল ছেলেকে। নিজেকে তিনি অসহায় বোধ করলেন। ছেলেকে অন্য উপায়ে সান্ত্বনা দিতে পারলেন না। মায়ের অপরকতায় ঠোঁটের আগায় ঝুলে থাকা বিষণ্ণ হাসিটা আর একটু চড়া হলো, কিন্তু বাদামি রঙা চোখ দুটোতে বিষাদে পরিপূর্ণ রইল, যা হয়তো আনিকা বেগমের চক্ষু সম্মুখীন না হলেও মায়ের মন ঠিক বুঝে নিল। দুজনের কেউ আর কোনো কথা আওড়ালো না। নীরবতার চাদর যেন তাদের দুজনকে ঘিরে ধরল, আর এই নীরবতাই যেন তাদের একে অপরের সান্ত্বনার খোরাক হয়ে দাঁড়ালো। সূর্যকিরণের প্রথম আলো পড়তেই ঘুম ভেঙে গেল নিশাতের। রাতের মাঝে আদৌ কতটুকু ঘুম হয়েছে তা সে নিজেও জানে না। অর্ধেক ঘুমিয়ে আছে বিধায় তাকে আর ডাকলো না। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে বের হলো। রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে নিচে নেমে এলো। 2-1 উঠেছে সবেমাত্র। হল রুমে আসতেই নিজের শাশুড়ির দেখা পেল। দেখতে পেতে নিশাত খুশি মনে বলে উঠল, আম্মু আমি একটু বাইরে যাই, বাগানে। রিমি বেগম পুত্রবধূর কাছে এসে দাঁড়ালো। নিশাতের মুখটাকে ভালো করে পরখ করলো। এখন আর থাপ্পড়ের দাগ স্পষ্ট নয়। ওনার তবুও খারাপ লাগলো। হাতটা বাড়িয়ে গালের উপরে রেখে ভারাক্রান্ত স্বরে জিজ্ঞাসা করলো, এখনো ব্যথা করছে? সকাল সকাল শাশুড়ির সামান্য আদর পেয়ে মনটা যেন আরও খুশিতে ভরে উঠল। মুখে হাসি ফুটিয়ে তুলে মাথা নাড়িয়ে না বোঝালো। রিমি বেগম পুনরায় একই স্বরে আওড়ালো, রায়ানের হয়ে আমি সরি বলছি, কষ্ট পেও না। আমার ছেলেটার রাগটা একটু বেশি। স্ত্রী হয়ে তার রাগটাকে প্রশমিত করার চেষ্টা করো। আর একটা কথা। নিশাত একটু উৎসুক হয়ে তাকাতেই রিমি নেওয়াজ আবার বলল, কাল তোমার জবাব দেওয়া উচিত ছিল। তুমি এই বাড়ির বড় বউ, কোনো আশ্রিতা নও, তাই পুনরায় কেউ কিছু বললে জবাব দেবে। আর রায়ান তোমার স্বামী, তাই নিজের অধিকার নিজে বুঝে নিতে শিখো। যত ছেড়ে দেবে দেখবে ততই মানুষ তোমার জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? নিশাত মাথা নাড়িয়ে সায় জানিয়ে মুখে বলল, কালকের জন্য দুঃখিত আম্মু, এবার আমি যাই। যাও। পারমিশন পেতেই শাশুড়িকে পাশ কাটিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরে রাস্তা ব্যতীত ছোট ছোট সবুজ রঙের ঘাসে আবৃত। নিশাত ছোট ছোট ঘাসগুলো পায়ে মারিয়ে বাগান জুড়ে ঘুরে বেড়ালো। গাছের পানে তাকিয়ে দেখলো অনেক গাছে অনেক ধরনের ফল রয়েছে। পেয়ারা গাছে অনেক পেয়ারাও ধরেছে। পেয়ারা দেখতে নিশাত খুশি হয়ে গেল। মনে মনে ভেবে নিল ছুটির দিনে অর্থিয়াপুকে নিয়ে পেয়ারা মাখা খাবে।
ভেবে সেখান থেকে ঘুরে তাকাতেই রায়ানকে দেখতে পেল। রায়ান ওয়ার্কআউটের জন্য বেরিয়েছিল, তবে বের হতেই বাগানের দিকে তাকিয়ে নিশাতকে দেখতে পেয়ে থেমে গেল। তখনই নিশাতও ফিরে তাকানোতেই চোখাচোখি হয়ে গেল। রায়ান নিজের রাস্তা পরিবর্তন করে বউয়ের কাছে এগিয়ে এলো। নিশাতের থেকে একটু দূরে দাঁড়িয়ে শীতল কণ্ঠে আওড়ালো, গুড মর্নিং চড়ুই পাখি। নিশাত এক পলক তাকিয়ে দৃষ্টি অন্যদিকে ফেলে সেও শান্ত স্বরে জবাব দিল, গুড মর্নিং। চোখ ঘুরিয়ে নেওয়ায় রায়ান ভ্রু কুঁচকে তাকালো, তবে সে বিষয়ে কিছু না বলে নতুন করে আওড়ালো, নিজের স্বামীর সাথে হাঁটতে যাবেন মিসেস নেওয়াজ? সকাল সকাল এমন সম্বোধন নিশাতের মনের গভীরে গিয়ে লাগলো। বুকটা ধক করে উঠল। তার স্বামী কথাটা শুনতেই খুশিতে মন নেচে উঠল, তবে তার কিছুই মুখে প্রকাশ করল না। একবার ইচ্ছে হলো সাথে যেতে, আবার কি মনে করে বলে উঠল, না, অন্য কোনো দিন ভেবে দেখব। অসম্মতি পেয়ে রায়ান ভাবলেশীন বলে উঠল, ওকে, অ্যাজ ইউ উইশ। বলে রায়ান দাঁড়িয়ে রইল। রায়ানকে যেতে না দেখে নিশাত আর চোখে একবার তাকালো, পুনরায় চোখ সরিয়ে শুধালো, আপনি তো এখনো হাঁটা শুরুই করেননি, তাহলে এত ঘেমে আছেন কেন? রায়ান তৎক্ষণাৎ প্রশ্ন জুড়ে দিল, এতদিনে শ্বশুর বাড়িটা ঘুরে দেখেননি তাই না? আর নিজের স্বামীর বিষয়েও কিছু জানেন না তাই মিসেস? এই লোকটা শুরু করেছে কি? কাল মারার পর থেকে যেন একটা চমক দিয়ে যাচ্ছে, আর ছোট শরীর আর মনটাকে শেষ করে দেওয়ায় পর্দারা করছে বুঝি? না হলে বারবার এমন সম্বোধন কেন আওড়াচ্ছে? নিজের বুকের কম্পন তীব্রভাবে অনুভব করলো নিশাত। রায়ান যাতে বুঝতে না পারে তাই তার থেকে একটু সরে দাঁড়িয়ে জবাব দিল, না, এখনো দেখিনি। তাহলে দেখে নিয়েন আর জেনে নিয়েন এ বাড়িতে একটা জিম রুমও আছে। আর আপনার স্বামী রোজ সকালে জিম করে, দেন বাইরের হাওয়া গায়ে লাগাতে দৌড়াতে বের হয়। আর সাথে স্বামীর পছন্দগুলোও জেনে নেবেন। এতবার স্বামী শব্দটা শুনে নিশাত শুষ্ক ঢোক গিলে দ্বিধাগ্রস্ত স্বরে শুধালো, বারবার স্বামী শব্দটা আওড়াচ্ছেন কেন? এমনি বললেই তো বুঝতে পারি। রায়ান নিশাতের পানে ভালো করে দৃষ্টি দিল। নিশাত অন্যদিকে ঘুরে থাকায় মুখটা আর দেখতে পেল না, আর না তো দেখার চেষ্টা করলো। সেখান থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতে হতে আওড়ালো, যাতে আপনি স্মরণে রাখতে পারেন আপনি কারো স্ত্রী, আপনার একটা স্বামী আছে, আর পরবর্তীতে কেউ আপনাকে বাড়ির আশ্রিতা বলে দাবি করলে আপনি তার যথাযথ জবাব দিতে পারেন। সরল জবাব পেয়ে যেমন ভালো লাগলো, তেমন রায়ানের যাওয়ার পানে তাকিয়ে নিশাত মুখে ভেঙচি কাটতেও ভুলল না। তেরা খাটাস একটা, মুখে ভালো করে বুঝিয়ে বললেই হয়, অথচ কাল তাকে কত জোরে একটা থাপ্পড় লাগালো। ইস, কি ব্যথা পেয়েছিল! কথাটা ভাবতেই বাম গালে একটা হাত চলে গেল। মনের মাঝে যতটুকু কষ্ট বা অভিমান জমা ছিল তার সকাল সকাল স্বামীর কণ্ঠ থেকে অস্পষ্ট ভাষায় স্ত্রীর মর্যাদা পাওয়ায় তাও শেষ হয়ে গেল নিশাতের। স্বামীর যাওয়ার পানে আরও ক্ষণকাল তাকিয়ে থেকে বাড়ির ভিতরেই প্রবেশ করলো। এতক্ষণে অনেকেই উঠে পড়েছে। হলরুমে দুই শ্বশুরকে একসাথে দেখতে পেয়ে সালাম জানালো, তারপরে কিচেনে গিয়ে স্বইচ্ছায় চায়ের পানি বসালো। রিমি বেগম দেখেও কিছু বললেন না। চা বানানো শেষ করে তার ট্রেতে সাজিয়ে নিল, আর 2 কাপ দুই শাশুড়ির দিকে বাড়িয়ে ধরল। রিমি বেগম নির্লিপ্ত চিত্তে তা গ্রহণ করলেও সাথী বেগমের কপালে 2টো ভাঁজ দৃশ্যমান হলো। নিশাত ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এসে শ্বশুরদের দিল। তখনই আয়ানকে নিচে নামতে দেখা গেল। ভাই সমতুল্য দেবরের সাথে নিশাতের তেমন দেখাও হয় না, আর না হয় কথা। শুধু সকাল আর রাতের ডিনারে যা দেখা যায় আর কথা হয়, এই আর কি। আজ সামনে পেতেই একটা চায়ের কাপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া, এই নিন চা, আমি বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। মিষ্টি স্বরের বলে শুনে আয়ান নিজেও মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ের কাপটা নিয়ে নিল। হাসি মুখে প্রত্যুত্তরে বলল, ধন্যবাদ ভাবি। চা খাওয়ার পরে সবার প্রশংসা পেয়ে নিশাত পুনরায় কিচেনে গেল। শাশুড়িদের সাথে কাজে হাত বাটল। নিজ শাশুড়ির উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমি কিছু রান্না করি। কাল এমন ঘটনার পরেও মেয়েটার মুখে স্নিগ্ধ হাসির পরশ দেখে রিমি বেগম খুশি হলো। নিশ্চয়ই তার ছেলেটা সব ঠিক করে নিয়েছে। মেয়েটাকে বাধা দিতে চাইল না, তাই সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে করো, ঠিক আছে করো, তবে ক্লাস আছে তোমার, তাই যা করার দ্রুত করো। নিশাত আলতো হেসে দ্রুত কাজে হাত চালালো।
নিশাতের কর্মকাণ্ড দেখে সাথী বেগম ভ্রু কুচকে ঠেস মেরে বলে উঠল, স্বামীর হাতের চর খেয়েই মাথা গেছে নাকি তোমার? না হলে মার খাওয়ার পরও কে এত হাসি খুশি থাকে? আবার এত কাজও করছো যে। ছোট জায়ের কথা শুনে রিমি বেগম কঠোর চাহনি দিলেও নিশাত মুচকি হেসে সাথী বেগমের গা ঘেঁষে দাঁড়ালো। মুখটা নামিয়ে কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শুধু থাপ্পড়ই মারেনি, আরো অনেক কিছু করেছিল আপনার ছেলে। এসব তারই ফল। শুনবেন নাকি কি করেছিল আপনার ছেলে বন্ধ রুমের মধ্যে?